ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রী পরিবহন। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়ি যাবো পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। সুবাইতে যাচ্ছি করতে। যানজট নিরসনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস মন্ত্রীর। টিকিটের মূল্য বেশি নেওয়া, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের ওপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দিয়ে আধিপত্যবাদ মেনে না নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরার বোট ক্লাব। সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। শুরুতেই ঈদযাত্রার খবর। ঈদ উল ফিতরের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রা করেন অনেকে। বাস লঞ্চেও বেড়েছে ভিড়, তবে অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার এ স্রোত। লঞ্চ ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ঈদের টানা ছুটির শুরুর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। ছুটির দিনে কয়েক গুণ চাপ বাড়ে রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়ে বহু মানুষ। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা। এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সড়কপথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও অনেকের। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, স্বজনদের সাথে ঈদ করতে যারা নদীপথে ঢাকা ছাড়ছেন তাদের কিন্তু ভিড়ে এই মুহূর্তে সদরঘাটের পল্টন একেবারেই কানায় কানায় পূর্ণ বলা চলে। আমার পিছনে যে লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চগুলোতে কিন্তু যাত্রীরা উঠছেন এবং বিভিন্ন রুটে তারা যাবেন এবং তারা কিন্তু যে লঞ্চগুলোতে যেই রুটে যাচ্ছে সেই লঞ্চগুলো খুঁজে ফিরছেন। এই মুহূর্তে আমরা যদি এখানকার পরিস্থিতি আপনাদেরকে বলতে যাই সেক্ষেত্রে বলা চলে যে বিকেল থেকে
থেকেই কিন্তু একের পর এক লঞ্চ ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে এবং বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ উঠেছিল সেই অভিযোগ সামাল দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর যে কর্মকর্তারা তারা কিন্তু বিভিন্ন লঞ্চে ঘুরে দেখেছেন এবং এখানকার যে পরিবেশ সেটি পরিদর্শনে এসেছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনিও কিন্তু বলেছেন যে পরবর্তীতে যদি কোনো লঞ্চ মালিকদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে সেক্ষেত্রে কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নেবেন। এছাড়াও কিন্তু লঞ্চ যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারে এবং স্বজনদের কাছে যেতে পারে সেজন্য কিন্তু তারা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা কিন্তু এবার যে কুলিদের যে সার্ভিসটি রয়েছে সেটি কিন্তু একদমই ফ্রি করে দিয়েছেন এবং যারা অসুস্থ এবং বৃদ্ধ তাদেরকে কিন্তু হুইল চেয়ারে করে একদম লঞ্চে উঠিয়ে দিচ্ছেন নৌ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে। এবং বলা চলে যে ঈদ যাত্রায় যে নদী পথে যারা যাচ্ছেন তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন এবং ঈদের যে আনন্দ এই যে যাত্রা এই যাত্রার মধ্যেই কিন্তু তাদের সে আনন্দ ফুটে উঠছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সদরঘাট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক কার্ড পাবেন। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনেও সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রবেশ করেন সচিবালয়ে। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংকালে জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিতে 2 সিটির প্রশাসককে নির্দেশনা দেন সরকার প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আলাদা অনুষ্ঠানে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। অভিযোগ করেন, নির্বাচন ছাড়াই দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দিয়ে গণতন্ত্র হত্যা করছে বিএনপি সরকার। স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। এর আগে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান চীনের রাষ্ট্রদূত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব।
সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। ঈদের পর সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সবকিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে সীমান্ত সম্ভারে আছেন সহকর্মী আত্মজ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আত্মজ, ঈদের সময় যতই কমে আসছে রাজধানীর শপিং মলগুলোতে মানুষের যাদের এখনও কেনাকাটা বাকি তাদের কিছুটা সমাগম এখনও দেখা যাচ্ছে। শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে তাদের ব্যস্ততা দেখা যাচ্ছে রাজধানীর শপিং মলগুলোতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে। সেখানে শেষ মুহূর্তের কেনাকাটায় এখনও অনেকেই ব্যস্ত রয়েছেন। যারা এখন পর্যন্ত তাদের কেনাকাটা করেন নাই তারাই এই মুহূর্তে শপিং মলগুলোতে এসছেন। আমরা অনেক ক্রেতাদের সাথেই কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত অনেকেই না কেনাকাটা করেই চলে যাচ্ছেন। তাদের এর পেছনে কারণ রয়েছে, তারা যে ধরনের কালেকশন চাচ্ছেন। বিশেষ করে আমরা নারীদের কালেকশনের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে পাকিস্তানের পর ইন্ডিয়ান, এরপর আমাদের দেশের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর প্রতি আসলে আমাদের ক্রেতাদের চাহিদা রয়েছে। তবে অনেকেই তাদের পছন্দ অনুযায়ী জামা কাপড় না পেয়ে খালি হাতেই ফিরে যেতে দেখেছে আমাদেরকে। আবার অনেকেই বলছেন যে তাদের প্রোডাক্ট যে ধরনের পণ্য তারা কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে ওই প্রোডাক্ট অনুযায়ী তাদের যেই বাজেট রয়েছে সেই প্রোডাক্টের কিছুটা বলছেন যে মূল্যের দিক থেকে বেশি মূল্য নির্ধারণ করেছে দোকানিরা। আর দোকানিদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দোকানিদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে যে এখন পর্যন্ত যারা কেনাকাটা করতে আসছে তারা বলছেন যে যাদের কেনাকাটা শেষ তারা আসছে না। আর যেহেতু অনেকেই ঈদের জন্য বাড়ি চলে গেছেন সেই কারণে কেনাকাটার এই দিকটা একটু কমে গেছে। তো রাজধানীর সীমান্ত সম্ভার মার্কেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সীমান্ত সম্ভার থেকে। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি করা হবে। সময় সংবাদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে। আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলো আমি একটি তদন্ত কমিটি করব। পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চে বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা।
এবং সিটি কর্পোরেশন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের ওপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দিয়ে আধিপত্যবাদ মেনে না নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকছেন যশোয়া। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।